ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি সানন্দা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরিজ। যা কাজ করে দিয়ে যাব, পশ্চিমবঙ্গে 100 বছর থাকবো, ফলতায় হয়েছে, এরপর রেজিনগর হবে। সমালোচকদের উদ্দেশ্যে আত্মবিশ্বাসী মন্তব্য মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের মা বোনেদের সব ইচ্ছা পূরণ হবে, আশ্বাস শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভান্ডারের জন্য মোট 2 কোটি 16 লক্ষ মহিলার আবেদন। 17ই আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে টাকা। 10ই আগস্টের আগেই যাচাই পর্ব শেষ হবে বলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করা হচ্ছে, যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি, মন্তব্য মুখ্যমন্ত্রীর। বলেন বিভ্রান্ত হবেন না, গুজব মিথ্যায় কান দেবেন না, ডিজিটাল টিম সবটা খতিয়ে দেখছে, আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। ইতিহাস ভুলিয়ে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে জোড়ার চেষ্টা হয়েছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাজ্যের নামের সঙ্গে পশ্চিম শব্দ থাকতেই হবে, শুধু বাংলা বা বঙ্গ করলে ইতিহাসকে অস্বীকার করা হবে। রাজ্যের নাম পাল্টাবে না বলে পরিষ্কার জানালেন শুভেন্দু। বাংলার বাড়ি বদলে এখন পশ্চিমবঙ্গ আবাস। সমীক্ষার পর 10 লক্ষ পরিবারের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা। 10 জন উপভোক্তার হাতে 60,000 টাকার প্রতীকী চেক। নবান্ন থেকে চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী। আবাস প্রকল্পে টাকা লুট করেছে বিগত সরকার। হিসেব না দেওয়া সত্ত্বেও কেন্দ্রের বরাদ্দ 30,000 কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী। টাকা দেওয়ার পরেও প্রধানমন্ত্রীকে কথা শুনতে হয়েছে, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন। 9 থেকে 17ই আগস্ট হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি। সব জেলা মহকুমা ব্লকে 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ। সরকারি সংস্থা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি পালন। আগামীকাল ভবানীপুরে তিরঙ্গা যাত্রা, জানালেন মুখ্যমন্ত্রী। অনেক ক্ষতি হয়েছে বিগত সরকারের আমলে। 50 বছরে পিছিয়ে ছিল বাংলা। আগের মুখ্যমন্ত্রী সুরাটের নাম শুনলে বলতেন বহিরাগত। বস্ত্রশিল্প সম্মেলনের উদ্বোধনে তোপ মুখ্যমন্ত্রীর। আমাদের দেশও বাংলাদেশের মতো হতো বলে মন্তব্য শুভেন্দু। বেকারত্ব দূর করতে ও শিল্পের প্রসারে উদ্যোগ নতুন সরকারের। রোডম্যাপ তৈরি করতে হবে, প্রথমে আইন ব্যবস্থা ঠিক করা উচিত। মিলন মেলায় বস্ত্রশিল্প সম্মেলনের উদ্বোধনে বললেন মুখ্যমন্ত্রী। 1 থেকে 2 বছরে বাংলা আর্থিক স্বনির্ভর রাজ্যে পরিণত হবে বলেও আশ্বাস। রাজ্যের শিল্পের প্রসারে উদ্যোগী কেন্দ্র। অগস্টের শেষ সপ্তাহে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চা ও বস্ত্রশিল্প নিয়ে আগ্রহ প্রকাশ নির্মলার। রাজ্য সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কালীঘাট তৃণমূলে কি রাজীব কুমারের মোহভঙ্গ? কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর বৈঠকে সাংসদ রাজীব কুমার। বৈঠকে কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে আলাদা করে কথা। সাংসদ কাকলির পোস্ট ঘিরে জল্পনা। 21শে জুলাই মমতার মঞ্চের পাশে দেখা গিয়েছিল রাজীবকে। বেসরকারি স্বাস্থ্য পরিকাঠামোর স্বচ্ছতা রাখতে রাজ্যের পদক্ষেপ। পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন পুনর্গঠন। কমিশনের চেয়ারপারসনের দায়িত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। অভিষেকের পিএ সুমিত রায়কে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। গ্রেফতার করা যাবে না পরবর্তী শুনানি পর্যন্ত। নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের। সুমিত রায়কে তদন্তে সহযোগিতা করতে নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডির করা দুর্নীতি মামলায় সমন্বয় করে তদন্ত। লালবাজারের সঙ্গে এবার কাজ করবে ইডি। 2024 থেকে 2026 মধ্যেকার মামলাগুলির তদন্ত হবে। এফআইআর না হওয়া মামলা নতুন করে এফআইআর করে তদন্ত। ডিজির উপস্থিতিতে ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় উদ্ধার সোনার উপর নাকা। চেকিংয়ে উদ্ধার 400 গ্রাম সোনা, 900 গ্রাম রূপোর গয়না। স্কুটি সহ গ্রেফতার রাজস্থানের বাসিন্দা। পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত তদন্তে পুলিশ। আবারও মালদায় উদ্ধার বিপুল টাকা। গাজলে মোটর বাইক সহ 2 যুবক আটক। দুজনের কাছ থেকে উদ্ধার 41 লক্ষ টাকা। যুবকদের কাছ থেকে উদ্ধার মাদক দ্রব্য। টাকার উৎস জানতে চলছে পুলিশের তদন্ত। তৃণমূল জামানার বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ আবাস। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নতুন করে যাচাইয়ের পর আবাসের অর্থ জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গ নাম যে বিজেপির কাছে বিশেষ আবেগ বিধানসভা ভোটের আগে থেকেই বোঝা যাচ্ছিল। ক্ষমতায় এসেও পশ্চিমবঙ্গ নামের সঙ্গে কোনো রকম আপোষে রাস্তায় হাঁটতে নারাজ রাজ্যের প্রথম গেরুয়া সরকার। পশ্চিমবঙ্গ নামকে সর্বজনীন করতে এবার প্রকল্পেও ঢোকানো হলো রাজ্যের নাম। পূর্বতন তৃণমূল সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নাম বদল করে করা হলো পশ্চিমবঙ্গ আবাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গ নামের পিছনে অনেক ইতিহাস রয়েছে।
পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। ওয়াকিবহাল মহল মনে করিয়ে দিচ্ছে, নীতি আয়োগ সহ কেন্দ্রের বৈঠকগুলোতে আগে বলতে পারার সুযোগ পেতে রাজ্যের নাম পরিবর্তনে উদ্যোগী হয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। এই আবহে বাংলার বাড়ির নাম পরিবর্তন হয়ে পশ্চিমবঙ্গ আবাস। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে বৃহস্পতিবার প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তাদের হাতে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেওয়া হয়। দ্বিতীয় কিস্তির অর্থ দেয়া হলো মোট 10,20,000 উপভোক্তাকে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী শিবরাজ সিং চৌহান আরও আবেদনের সুযোগ দিয়েছেন। জিরামজি প্রকল্পে বাড়ছে রোজগারের সুযোগও। সঙ্গে বিকশিত ভারত জিরামজির 125 দিনের কাজ, অর্থাৎ বছরে ন্যূনতম 34,500 টাকার কর্মদিবস, সেটাকে প্রপারলি ব্যবহার করুন। 12,000 টাকার শৌচালয় লাগান, সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার সুযোগ নিন। বস্তুত তৃণমূল জামানায় আবাস প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই অবস্থায় নতুন করে রিভিউ করে প্রকৃত উপভোক্তাদের হাতে আবাসের বরাদ্দ তুলে দেওয়া হয়েছে। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি, এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। আমরা দল দেখব না, সম্প্রদায় দেখব না, ধর্ম দেখব না, আমরা শুধুমাত্র গাইডলাইন দেখব এবং প্রকৃত প্রাপক কিনা দেখব, এবং বিগত দিনে আপনার নামে টাকা উঠেছে, সেই টাকা নয়ছয় হয়েছে কিনা দেখব। এই কয়েকটা ক্রাইটেরিয়া দেখার পরে উনি কথা দিয়ে গেছেন 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ, যত বাড়ি লাগবে ভারত সরকার আমাদেরকে অর্থ সাহায্য করবে। স্টেট শেয়ারটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এই অর্থে বাড়ি নির্মাণ করুন। আবাস যোজনার যারা সুবিধাপ্রাপ্ত তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আমরা পৌঁছে দেব। আগের সরকার বাংলার বাড়ি নাম দিয়ে 30 লাখ লোকের নামের লিস্ট বানিয়েছিল। 12 লাখ লোক তার মধ্যে পুরো টাকা পেয়ে গেছেন 1,20,000। বাকি 18 লাখ যারা মানুষ আছেন, ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা দেওয়া হয়েছে 60,000। তাদের বাকি টাকা আমরা দিয়ে দেব। তার মধ্যে 10,20,000 লোক আজকে তাদের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। বাকি 8 লাখ যে বাড়ি, সে বাড়ি এখনো রিভিউ হয়ে তার পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি, সেটা এলেও তারাও বাকি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ি তার নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস এই নাম রাখা হচ্ছে। আজ থেকে এই নামে এই প্রজেক্ট চলবে। পূর্বতন তৃণমূল জামানায় আবাস নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে, কখনো বেনিয়ম, কখনো বঞ্চনা। আর এসব কিছুর মধ্যে দাঁড়িয়ে বঞ্চিত থেকে গিয়েছেন উপভোক্তারা। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর মাথার ওপরে ছাদের নিশ্চয়তা নিয়ে নতুন করে আশার আলো দেখা গিয়েছে। নিউজ টাইম। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বিভ্রান্তির অবসান ঘটালেন শুভেন্দু অধিকারী। কবে যোজনার টাকা ট্রান্সফার জানিয়ে দিলেন, সেই সঙ্গে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে 3,000 টাকা ঘরে ঢুকে যাচ্ছে যোগ্য প্রাপকদের কাছে, কিন্তু আগস্টের কিস্তির টাকা অনেকেরই অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরকারকে কটাক্ষ করে তৈরি হয়েছে রিল। সরকার বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কাটছে না বিভ্রান্তি। এই ব্যাপারে বিষয়টি বৃহস্পতিবার স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী 17ই আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। সেপ্টেম্বর থেকে মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢোকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে
31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরও সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে যে বিভ্রান্তিমূলক প্রচার হচ্ছে তাই নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইন আনছে রাজ্য। আগামী 10ই আগস্ট নতুন গাইডলাইন প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউজ টাইম। অগস্টের শেষ ভাগে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বস্ত্রশিল্পের বিকাশে সরকার আইন বদলেরও পক্ষে। মুখ্যমন্ত্রী পৃথকভাবে বৈঠক করলেন ক্রেডাইয়ের সঙ্গে। তারাতলা কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে কড়া বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নজরে রাজ্যের চা ও বস্ত্রশিল্প। চলতি মাসের শেষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। मैं आपको इसलिए बोल रहा हूं, ये फाइनेंशियल जो डिस्कशन था उसका अलावा दीदी निर्मला दी ने 2 बात मुझे बताया। शुभेंदु जी, मैं 2 सेक्टर में मेरा ज्यादा इंटरेस्ट है, बंगाल को मैं मदद करूंगा। मैं उनको बताया, पूछा, बोलिए। बोलो, एक तो टी गार्डन को लिए, मैं चा श्रमिक को लिए कुछ करना चाहिए, टी गार्डन को करना चाहिए, 25 टी गार्डन बंद है। और मैं पूछा दूसरा, बोलिए। दूसरा टेक्सटाइल के लिए कुछ करना चाहिए। उन्होंने आ रहा है 24 अगस्त से 28 के बीच आ रहा है। उन्होंने पार्लियामेंट खत्म होने के बाद कनाडा जाएगा, उनके बाद आ रहा है। मैं आपका 5, 8, 10 आदमी का साथ एक मीटिंग भी करा दूंगा, आधा घंटा 45 मिनट। शी इज थिंकिंग अबाउट टेक्सटाइल इंडस्ट्री इन बंगाल। इट्स ए गोल्डन अपॉर्चुनिटी। आज हमारी कैबिनेट है, हम लोग 1 महीने के अंदर कम से कम 25 इंडस्ट्रियलिस्ट को लैंड हैंडओवर करने जा रहा है। বৃহস্পতিবার কলকাতা টেক্সটাইল কনক্লেভের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য সরকার সবকিছু করতে তৈরি। এজন্য যদি আইন বদলেরও প্রয়োজন থাকে তাও তার সরকার করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। आदमी ने बताया पार्किंग का थोड़ा प्रॉब्लम है। ठीक है, पार्किंग तो है, कंजेशन बहुत ज्यादा है, इसके ऊपर भी सोचना चाहिए, धीरे धीरे ये सब करना चाहिए। लेकिन मैं आपको एश्योर कर रहा हूं, ये जो टेक्सटाइल सेक्टर है इसके ऊपर जो भी मदद सरकार की ओर से करना चाहिए, जरूरी होगा तो कानून बदलना चाहिए, विधानसभा में कानून भी बदल। আর এই প্রেক্ষিতেই বলতে গিয়ে পূর্বতন তৃণমূল সরকারের উদ্দেশ্যে তোপ দেখেছেন। অভিযোগ করেছেন, জিএসটি চালুর পর থেকে কেন্দ্রকে অডিট রিপোর্ট দেয়নি আগের তৃণমূল সরকার। রাজ্যের উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেই জন্য শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই রাজ্যের প্রাপ্য বাবদ 90% টাকা বাঁচাতো কেন্দ্রীয় সরকার। পাশাপাশি পূর্বতন তৃণমূল সরকার আগে সুরাতের নাম শুনলেও বিষোদাগার করত, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
जो पहले मुख्यमंत्री थी उन्होंने तो सूरत का नाम सुनते ही बोल देता है वो तो बाहर ही है। वो तो ये देखिए देश है, सूरत का फायदा होगा इसमें आई एम प्राउड इंडियन, मेरा गर्व करना चाहिए। कलकत्ता का फायदा होगा तो गुजरात का लोग को भी, ये तो हमारी देश है। इसलिए টেক্সটাইল কনক্লেভের অনুষ্ঠানের সূচনার পরে ক্রেডাইয়ের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মূল লক্ষ্য তারাতলার মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো। বৃহস্পতিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান এখন সিন্ডিকেটের সমস্যায় পড়তে হচ্ছে কিনা। পাশাপাশি বুঝিয়ে দেন নির্মাণ কাজে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবে না সরকার। নিউজ টাইম। এবার কি মমতার সঙ্গ ছাড়তে চলেছেন আরও এক রাজ্যসভার সাংসদ? কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে রাজীব কুমারের পৃথক বৈঠকের পরে ছড়াচ্ছে জল্পনা। এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন আরও এক মমতা ঘনিষ্ঠ? মুখ্যমন্ত্রীর কথাই ঠিক হতে চলেছে। দুদিন আগেই দিল্লিতে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন, ইয়ে তো স্রেফ ঝাঁকি হ্যাঁ। आपकी बैठक में कहा जा रहा था कि यूनाइटेड नहीं है एनसीपीआई, लेकिन आज सारे लोग उपस्थित आपकी बैठक में आप पता कर लीजिए, काउंट कर लीजिए ना। आप बताइए वो थोड़ा पिक्चर लोग उठाया ना, डालेगा, काउंट कर लेना 1 2 3 4 5 करके। और जरूरी होगा तो मिल जाएगा। और भी मिल जाएगा ज्यादा, और लोग भी आने को तैयार है। देखते रहिए, ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। বুধবার জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সিআর পাতিলের সঙ্গে রাজ্যের সাংসদদের বৈঠক ছিল। প্রতি ঘরে পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া নিয়ে আলোচনা হয় সেই বৈঠকে। সূত্রের খবর, এই বৈঠকের পরেই রাজীব কুমার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে পৃথক বৈঠক করেন। কি নিয়ে বৈঠক হলো তা স্পষ্ট করেননি কোনো পক্ষই। তাতে আরও বাড়ছে জল্পনা। বারাসাতের সাংসদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, সেখানে জলসম্পদ মন্ত্রীর সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করেন। সেই ছবিতে রাজীব কুমারের উপস্থিতি ধরা পড়েছে। আমি বলতে পারবো না রাজীব কুমার কেন কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দেখা করেছেন, কিন্তু এখন সবাই দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে ডেভেলপমেন্টের যে ঝড় উঠেছে ভারতবর্ষ এবং রাজ্যে, তারা সেই ঝড়ের সাথে আমাদের সাথে যুক্ত হতে চাইছে। কিন্তু টাইমিংটা খুব অবাক লাগলো, মানে এতগুলো দিন ওরা বুঝতে পারেননি, যেই সরকারটা এলো অমনি ওরা বুঝে গেল যে আমাদের একটা ডেভেলপমেন্টের সাথে যুক্ত হতে হবে। মানে কি বলবো, ভালো চিন্তা ভাবনা, মানে বোধোদয় হলো, এটা ভালো লাগলো, আচ্ছা লাগা। সংসদে আসন পুনর্বিন্যাস বিল পাস করাতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। রাজ্যসভার 3 তৃণমূল সাংসদ ইতিমধ্যেই বিজেপির টিকিটে পুনরায় নির্বাচিত হয়েছেন। আরেক সাংসদ কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। এবার রাজীব কুমারও কি সেই পথেই যাবেন? গোটা তৃণমূল দল ভেঙে বিজেপিতে পালাচ্ছে। বিজেপির আশ্রয়ে তৃণমূল সেই সমস্ত নেতা এমএলএ এমপিরা বাঁচার চেষ্টা করছে। তার জন্যই এই পশ্চিমবঙ্গে একটা বিদ্রোহী তৃণমূল হয়েছে, দিল্লিতে একটা এনসিপিআই হয়েছে। যাদেরকে দেখছেন যে আবার নতুন করে এনসিপিআই নেতাদের সঙ্গে ওঠা বসা করছে, তাদের সম্পর্কে বিজেপি বলছে আগেই যে আমাদের বিল পাস করাতে হবে, আরও এমপির দরকার, তাই আমরা বিল পাস করানোর আগে আমাদের সংখ্যার এমপিকে ভাঙিয়ে নেব। রাজ্যসভার এমপি পালাবে, লোকসভার এমপি পালাবে, এটা বিজেপি আগেই বলে দিয়েছে। সেই যখন বলেছে তখন সেই মতনই কাজ হচ্ছে। রাজীব কুমার রাজ্যের প্রাক্তন ডিজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুবই ঘনিষ্ঠ। সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তার বাড়িতে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে বাধা দেন এবং ধর্মতলায় ধর্নায় বসেন। মমতার স্নেহধন্য সেই রাজীবও কি হাতছাড়া হতে চলেছে? বাড়ছে জল্পনা। নিউজ টাইম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে রক্ষা কবচ, শর্ত বেঁধে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। পরের শুনানি পর্যন্ত গ্রেফতার করা যাবে না অভিষেকের আত্মসহায়ককে। জমি দুর্নীতি ও নিয়োগ দুর্নীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে 2টি মামলারই তদন্তভার গিয়েছে সিআইডির হাতে। পুলিশ সিআইডি বারদুয়ে ঘুরেও গেছে সুমিতের বাড়ি। জিজ্ঞাসাবাদের জন্য সুমিতের মায়ের হাতে নোটিশও ধরিয়েছে। তল্লাশি হয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও, কিন্তু কোথাও সুমিতের হদিশ মেলেনি, হাজির হননি তলবেও।
মরিয়া ছিলেন রক্ষা কবচ পেতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়কে অবশেষে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দিল পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতার করা যাবে না অভিষেকের আত্মসহায়ককে। বেঁধে দিল শর্ত। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ জানিয়ে দিল জমি দুর্নীতি মামলার তদন্তে সহযোগিতা করতে হবে সুমিত রায়কে। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। বৃহস্পতিবারের শুনানি পর্বে সুমিতের গ্রেফতারির ওপর স্থগিতাদেশের আবেদনের বিরোধিতা করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তবে সুমিতের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানান, তাঁর মক্কেলের বিরুদ্ধে জমি দুর্নীতির অভিযোগ 2021 সালের। এফআইআর দায়ের হয়েছে 2026 সালের জুন মাসে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই পুরনো অভিযোগের ভিত্তিতে সুমিতের বিরুদ্ধে এফআইআর হয়েছে। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দেয় সুমিতকে। সুমিতের আইনজীবী আদালতকে জানান, তদন্তে সহায়তা করবেন সুমিত। এর আগে জমি দুর্নীতি মামলায় আগাম রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুমিত। জমি দুর্নীতি কাণ্ডে অভিষেকের আত্মসহায়কের আগাম জামিনের আর্জি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে চাকরি দুর্নীতি মামলায় শর্ত সাপেক্ষে সুমিতের আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি। কিন্তু জমি দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কায় পুলিশের কাছে হাজিরা দেননি অভিষেকের আত্মসহায়ক। দ্বারস্থ হন দেশের শীর্ষ আদালতে। এরপর কি হাজিরা দেবেন সুমিত? কিন্তু তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক, যিনি সমস্ত জালিয়াতি, চুরি, বদমাইশিটা করেছে, আমি বলছি না অভিষেক ব্যানার্জি কিছু করেননি, অভিষেক ব্যানার্জি সবই জানেন এবং সেই কারণেই বোধহয় উনি এত বাইরে যাওয়ার জন্য এত হাকুপাকু করছিলেন, যেটা আদালত বলেছে উনি বাইরে যেতে পারবেন না। কোর্ট মনে করেছে তাই দিয়েছে, কিন্তু আমাদের কিছু বলার নেই। যেখানে কোর্ট সিদ্ধান্ত দিয়েছে সেখানটায় সেই সিদ্ধান্তকে মানতে হবে। কবে হাজিরা দেন সুমিত সেটাই এখন দেখার। মামলার পরবর্তী শুনানি আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত রক্ষা কবচ থাকলো ঠিকই সুমিতের, কিন্তু তদন্তে অগ্রগতি হলে কি আর সুমিত স্বস্তিতে থাকতে পারবেন? প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম। বেসরকারি ব্লাড ব্যাংকগুলির ভিন রাজ্যে রক্ত পাচারের অভিযোগের তদন্তে সক্রিয় রাজ্য সরকার। বৃহস্পতিবার বেশ কয়েকটি ব্লাড ব্যাংকে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে তদন্তকারীরা অসহযোগিতার অভিযোগ করলেও তা মানতে নারাজ কর্মীরা। তদন্তের স্বার্থে যাবতীয় নথি তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা। কলকাতার একাধিক বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ভিন রাজ্যে রক্ত পাচারের রয়েছে অভিযোগ। ঘটনার তদন্তে এবং অভিযুক্তদের শাস্তি দিতে সক্রিয় রাজ্য সরকার। তথ্য তালাশে বৃহস্পতিবার কলকাতারই একাধিক ব্লাড ব্যাংকে হানা দিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। পার্ক সার্কাসের লাইফ কেয়ার ব্লাড ব্যাংকে হানা দেন আধিকারিকরা। মানুষ রক্ত দান করছেন, সেই রক্ত দান করার রক্ত কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে ব্লাড ব্যাংক মারফত এবং কোটি কোটি টাকায় সেই রক্ত বিক্রি হচ্ছে। সেই সূত্র ধরেই কিন্তু বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে অভিযান চালানো হয়েছে এবং সেই অভিযান চালানো হয়েছে পার্ক সার্কাসে। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই লাইফ কেয়ার ব্লাড ব্যাংকেও তারা এসেছিলেন আধিকারিকরা, এবং যেটা তাদের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে কোনো রকম সাহায্য করা হয়নি তাদেরকে। যদিও লাইফ কেয়ার ব্লাড ব্যাংকের যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যাবতীয় নথি বা প্রয়োজনীয় যাবতীয় তথ্য তাদেরকে পাঠানো হয়েছে, মেল মারফত পাঠানো হয়েছে। তবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যারা এসেছিলেন, আধিকারিকরা এসেছিলেন, তারা অভিযোগ করছেন তাদের সাথে কোনো রকম সহযোগিতা করা হয়নি। যেখানে শুরু থেকেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একেবারে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। যে কটা ব্লাড ব্যাংক রয়েছে সেই ব্লাড ব্যাংকগুলোতে যেমন কড়া নজরদারি করা হচ্ছে, তেমনই পাশাপাশি ব্লাড ব্যাংক যেগুলি বিভিন্ন প্রান্তে, শুধু রাজ্যে নয় রাজ্যের বাইরে রক্ত পাচার করছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই ব্লাড ব্যাংকগুলিতে হানা দেওয়া হচ্ছে। নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালের ভেতর লাইফ লাইনের একটি ব্লাড ব্যাংকের তল্লাশি চালানো হয়। স্বাস্থ্য দপ্তর থেকে একাধিক জায়গায় ইতিমধ্যে চালানো হচ্ছে একাধিক ব্লাড ব্যাংকে তল্লাশি। তার পাশাপাশি কলকাতার পাশাপাশি আজ নিউ টাউনে একটি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তর থেকে আধিকারিকরা এসছেন এবং তারা তল্লাশি চালাচ্ছেন। এবং এই মুহূর্তে আমি সেই ব্লাড ব্যাংকের বাইরে আছি এবং এই একটি কোম্পানি, সেই কোম্পানি যেহেতু একটা অফিস বিল্ডিং, সেই বিল্ডিং এর ভেতরে একটি ব্লাড ব্যাংকের যে কোম্পানি, সেই ব্লাড ব্যাংক অর্থাৎ লাইফ পয়েন্ট যে কোম্পানি, লাইফ কেয়ার যে ব্লাড ব্যাংকের যে
দপ্তর, সেইখানে দেখা যাচ্ছে যে সেই কোম্পানিতে স্বাস্থ্য দপ্তর থেকে লোকজনরা এসছে এবং সেইখানে তারা প্রায় 2 ঘন্টার বেশি তারা তল্লাশি চালিয়েছেন এবং ইতিমধ্যে তারা বেরিয়েছেন। যেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, তারা ভেতর থেকে কিছু পাননি এবং প্রায় 2 জন আধিকারিকরা যারা ছিলেন গুরুত্বপূর্ণ, সেই আধিকারিকরা বেশ কিছু জিজ্ঞাসাবাদও করছেন এবং করে তারা প্রায় 2.5 ঘন্টার পরেই এই যে বেসরকারি যে ব্লাড ব্যাংক সেখান থেকে তারা বেরিয়ে যান। তদন্তে বেসরকারি ব্লাড ব্যাংক সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তদন্তকারীরা, যা মানতে নারাজ লাইফ কেয়ারের কর্মীরা। তারা স্পষ্ট জানিয়েছেন তদন্তে সহযোগিতার জন্য সমস্ত তথ্য ইমেইলের মাধ্যমে তুলে দেওয়া হয়েছে। এসছিলেন, আমরা সব ডকুমেন্টস দেখিয়েছি, ওনাদের পাঠানো হয়ে গেছে, এর বাইরে আর কিছু নেই। এখন ওনারা যা চেয়েছিলেন পাঠানো হয়ে গেছে, যা দেখতে চেয়েছেন আমরা দেখিয়েছি। অনিয়ম কি আছে না আছে সেটা তো বাই পেপার এবং সেটা তো ল মেনটেন করে কি হয়েছে না হয়েছে সেটা সব আধিকারিকরা বলবেন। ভিন রাজ্যে বেআইনি রক্ত পাচারের অভিযোগ রয়েছে হেলথ পয়েন্ট সহ কলকাতার আরও 6টি বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ড্রাগ কন্ট্রোলে জানানো হয়েছে অভিযোগ। কী উদ্দেশ্যে বেআইনিভাবে রক্ত পাচার হয়েছিল, প্রকৃত সত্য উদ্ঘাটন করাই এখন সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ। নিউজ টাইম। পুলিশের নাকের ডগা দিয়ে সোনা পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার 400 গ্রাম সোনা। ঘটনায় গ্রেফতার একজন। বিপুল পরিমাণ টাকা উদ্ধার মালদার গাজলে। 2 যুবককে আটক করেছে পুলিশ। একই ঘটনা পশ্চিম বর্ধমানে। পরিত্যক্ত ইটভাটা থেকে 48 লক্ষ নগদ টাকা উদ্ধার করল ফরিদপুর থানার পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে সোনা পাচারের চেষ্টা। ঘটনায় গ্রেফতার এক। গ্রেফতার করেছে বিধাননগর এনএসসিবিআই থানার পুলিশ। ধৃত অপ্তর শর্মা রাজস্থানের বাসিন্দা। জানা গিয়েছে ওই যুবক স্কুটিতে সোনার গয়না নিয়ে বিমানবন্দর থেকে বাইরের দিকে যাচ্ছিল। অন্তর্দেশীয় কার্গো উড়ানের পরিসর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে ধৃত। গোপন সূত্রে খবর পেয়ে এনএসসিবিআই থানার পুলিশ ওই স্কুটি আটকায়। তারপরই তার কাছ থেকে প্রায় 400 গ্রাম সোনা উদ্ধার হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় 60 লক্ষ টাকা। এছাড়াও কয়েকশো গ্রাম রূপো উদ্ধার হয়েছে ওই যুবকের কাছ থেকে। বিপুল পরিমাণ টাকা উদ্ধার মালদার গাজলে। গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার রাঙ্গাভিটা এলাকায় মোটর বাইক সহ 2 যুবককে আটক করেছে পুলিশ। প্রায় 41 লক্ষ টাকা, 568 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। টাকা গুনতে আনা হয় 3টি টাকা গোনার মেশিন। উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে মালদায় টাকা এবং মাদক আনা হচ্ছিল বলে খবর। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার উৎস জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত সিদ্ধার্থ মণ্ডল এবং কিশোর মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবারই পশ্চিম বর্ধমানের পরিত্যক্ত ইটভাটা থেকে 48 লক্ষ নগদ টাকা উদ্ধার করে ফরিদপুর থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার গৌর বাজারে অজয় নদীর ধারে রয়েছে এই ইটভাটা। রাজ্য জুড়ে এত বেহিসাবি টাকা কোথা থেকে আসছে, উঠছে প্রশ্ন। নিউজ টাইম।